নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ক্লাস 8 হিস্ট্রি চ্যাপ্টার 2, যেখানে যে চ্যাপ্টারটার নাম হচ্ছে আঞ্চলিক শক্তির উত্থান, এই চ্যাপ্টারটা আমরা আলোচনা করা শুরু করেছিলাম এবং তোমাদের যে বইটা রয়েছে ক্লাস 8-এর অতীত এবং ঐতিহ্য, এই বইটার লাইন বাই লাইন যেরকম লেখা রয়েছে সেইগুলোকে আমি ডিটেলসে আলোচনা করছিলাম। প্রথম পার্টে আমরা বেশ কিছুটা অংশ আমরা আলোচনা করেছি, সেকেন্ড পার্টে আমরা এই চ্যাপ্টারের বাকি অংশটা শুরু করব। তোমরা আগের ক্লাসগুলো যদি না দেখে থাকো, যারা ক্লাস 8-এ পড়ছো এবং যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা করছো, তারা সকলে এই যে প্লেলিস্টটা পেয়ে যাবে, অষ্টম শ্রেণীর ইতিহাসের প্লেলিস্টটা নিচে ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখছি, তাহলে তোমাদের খুঁজে পেতে সুবিধা হবে। আগের ক্লাসগুলো যারা দেখোনি, চ্যাপ্টার 1 অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেটা দেখতে পারো। এবং তার সাথে সাথে যারা জিওগ্রাফির ওপর ক্লাস দেখতে চাও, সেম ভাবে আমি জিওগ্রাফির ওপরও ক্লাস তৈরি করছি। প্রত্যেকটা প্লেলিস্টের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই তোমরা দেখো যারা দেখোনি। এই শিডিউলে আমি এবার থেকে ক্লাস আপলোড করব এই চ্যানেলে। শনিবার বিকেল 6টার সময় ইতিহাসের ক্লাস আপলোড করা হবে, ক্লাস 8-এর ইতিহাসের। সোমবার দিন বিকেল 6টার সময় ভূগোলের ওপরে ক্লাস 8-এর ক্লাস, যে ক্লাস যেটা সিরিজটা চলছে সেটা আমি আপলোড করব তার ভিডিও। এবং বুধবার বিকেল 6টার সময় ক্লাস 9-এর হিস্ট্রির ওপরে আমি ক্লাস আপলোড করব। তো তোমরা এই শিডিউল অনুযায়ী চ্যানেলে এসে দেখতে পারো। এছাড়া চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন যদি টিপে রাখো, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে সমস্ত ভিডিও। আমরা আগের দিন যত অব্দি পড়েছিলাম সেখানে দেখেছিলাম বাংলা সম্পর্কে। আজকে আরেকটা আঞ্চলিক শক্তি যারা এই সময় উত্থান লাভ করেছিল তাদের সম্পর্কে পড়বো, সেটা হচ্ছে হায়দ্রাবাদ রাজ্য। আমরা আগের দিন দেখেছিলাম যে মুঘলরা যখন দুর্বল হয়ে পড়ে, সেই সময় এই যে ছোট ছোট রাজ্যগুলো তারা স্বাধীন হয়ে যায়, অলমোস্ট প্রায় স্বাধীন হয়ে যায়। কিন্তু যদিও তারা কোনোদিনই বলেনি যে মুঘলদের থেকে আমরা আলাদা হয়ে, আজ থেকে সম্পূর্ণ মুঘলদের থেকে আলাদা হয়ে শাসন করবো, সেরকম বলেনি। কিন্তু খাতায় কলমে এরা মুঘলদের আন্ডারে থাকলেও এরা নিজেরা নিজেদের মতো করে শাসন করতো। তেমনি ভাবে হায়দ্রাবাদ রাজ্য সম্পর্কে আমরা আজকে এখানে পড়া শুরু করব। মুঘল দরবারে একজন শক্তিশালী অভিজাত ছিলেন মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। এই নামটা খুব ইম্পর্টেন্ট, মীর কামারউদ্দিন খান সিদ্দিকী। ইনি মুঘলদের দরবারেই ছিলেন একজন খুব শক্তিশালী অভিজাত। অভিজাত কারা ছিল সেই সময়তে? মুঘলদের আন্ডারে যে সমস্ত ধনী ব্যক্তিরা গুরুত্বপূর্ণ পদ পেতেন তাদেরকে অভিজাত বলা হতো। কোনো দপ্তরের মন্ত্রী বা এরকম টাইপের পদ পেতেন এবং খুব এরা বড় লোক হতেন এবং জাতির দিক থেকেও এরা খুব উপরে শ্রেণীতে পড়তেন। তো সেই জন্য সেরকম একজন ছিলেন যার নাম হচ্ছে মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। সম্রাট ঔরঙ্গজেব তাকে চিন কিলিচ খান উপাধি দেন। তো চিন কিলিচ খান, এটা তার উপাধি ছিল। এই উপাধিটা দিয়েছিলেন ঔরঙ্গজেব স্বয়ং। পরে তিনি সম্রাট ফারুক সিয়ারের কাছ থেকে নিজাম উল মুলক এবং সম্রাট বাহাদুর শাহের কাছ থেকে আসফ জাহ উপাধি নিয়ে এনাকে ঔরঙ্গজেব তো চিনকুলিজ খান উপাধি দিয়েছিল, তার সঙ্গে আরো দুটো উপাধি যোগ হয়। ফারুক সিয়ারকে নিজাম উল মুলক উপাধি দেয় এবং তারপরে সম্রাট মোহাম্মদ শাহ তাকে আসফ জাহ উপাধি দেয়। তো এর পুরো নাম হয়ে যায় হচ্ছে নিজামুল মুলক আসফ জাহ। এই নামেই ইনি বেশি পরিচিত ছিলেন। ইনি হচ্ছেন স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা। কবে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা হয়? 1724 খ্রিস্টাব্দে। এই সালটা ইম্পর্টেন্ট, 1724 খ্রিস্টাব্দে এই হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা হয়। মুঘল প্রশাসক প্রাদেশিক শাসক মুবারিজ খান হায়দ্রাবাদে প্রায় স্বাধীন শাসকের মতো ছিলেন। 1723 খ্রিস্টাব্দে আসফ জাহ মুবারিজ খানকে হারিয়ে দেন এবং পরের বছরে তিনি দাক্ষিণাত্যের সুবাদার হয়ে হায়দ্রাবাদ অঞ্চলে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেন। প্রথমেই তিনি গিয়ে ওখানে বলেননি যে আমি স্বাধীন, আজ থেকে হায়দ্রাবাদ রাজ্য স্বাধীন হয়ে যাচ্ছে। তিনি সেখানে সুবাদার পদ নিয়ে গেছিলেন। কি হচ্ছে, যখন মুঘলরা শাসন করছে সেই সময়তে 1723 খ্রিস্টাব্দে, সেই সময়তে হায়দ্রাবাদ রাজ্যে একজন শাসক, মানে হায়দ্রাবাদ যে জায়গা সেইখানে একজন শাসক যার নাম হচ্ছে মুবারিজ খান, ইনি স্বাধীন শাসকের মতো হয়ে গেছিলেন। তিনি মুঘলদের কথা একদমই মানতেন না বা মুঘলদের শাসন মানতেন না। সেই জায়গাতে এই চিন কুলিজ খান বা যাকে আসফ জাহ উপাধি দেওয়া হয় তাকে কি করা হচ্ছে, সুবাদার করে হায়দ্রাবাদে পাঠানো হচ্ছে। সুবাদার মানে সেই সময় যে মুঘল যে সমস্ত রাজ্যগুলো ছিল, আজকে যাদেরকে আমরা রাজ্য বলি, সেই সময় বলা হতো হচ্ছে সুবা। এবং সেই সুবার একজন করে প্রধান থাকতো যাকে বলা হচ্ছে সুবাদার। আজকের মুখ্যমন্ত্রীর মতো একটা পদ, সেই সময় সুবাদার। তো সুবাদার বলে একটা পদ তৈরি করা হয়েছিল, যেটার কাজ ছিল হচ্ছে সেই সুবাটাকে, রাজ্যটাকে পরিচালনা করা। তো এই চিনকুলিজ খানকে সুবাদার করে হায়দ্রাবাদে পাঠানো হয়। এবার ইনি গিয়ে যে কাজটা তিনি করতে গেছিলেন, অর্থাৎ এই মুবারিজ খানকে
তার পদ থেকে সরানো, তিনি যে একদম অলমোস্ট স্বাধীন হয়ে শাসন করছিলেন তাকে সরিয়ে দিয়ে সেখানে মুঘল শাসন প্রতিষ্ঠা করা, সেটা তো করেন। কিছুদিন পর তিনি নিজেই, এই চিনকুলিজ খান নিজেই প্রায় স্বাধীনভাবে শাসন করতে শুরু করেন। ক্রমে স্থায়ীভাবে হায়দ্রাবাদের থেকে প্রশাসন চালাতে থাকে নিজাম। এবং এখানের যে শাসক, এই হায়দ্রাবাদের যে শাসক, তিনি একটা টাইটেল নিতেন, মানে সেই টাইটেলটা অ্যাকচুয়ালি এখান থেকেই পেয়েছে, ফারুক সিয়া তাকে দিয়েছিল নিজাম। তো সেই নিজাম টাইটেলটা নিয়ে শাসন করতো। 1740 খ্রিস্টাব্দ থেকে নিজামের শাসনে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য আত্মপ্রকাশ করে। যেমন বললাম, ইনি গেছিলেন কি করতে, যাতে ওই মুবারিজ খানকে সরানো যায়, সেইখানে গিয়ে তিনি নিজেই স্বাধীনভাবে শাসন করতে শুরু করেন। কারণ মুঘল প্রশাসন, মুঘল বাদশারা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তারা পারছিল না এই সমস্ত দূরের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে তাদের উপর প্রভাব বিস্তার করে রাখতে। তো সেই জন্য সেই সমস্ত রাজ্যগুলো অলমোস্ট প্রায় স্বাধীন হয়ে, খাতায় কলমে মুঘলদের আন্ডারে থাকলেও প্রায় স্বাধীনভাবে শাসন করত। আনুষ্ঠানিকভাবে মুঘল কর্তৃত্বকে হায়দ্রাবাদ অস্বীকার করেনি। মুঘল সম্রাটের নামে হায়দ্রাবাদে মুদ্রাগুলো চলতো। এখানে যে মুদ্রা ছিল সেগুলো মুঘলদের নামে ছিল, মুঘলদের ছবি আঁকা বা তাদের চিহ্ন দেওয়া মুদ্রাই এখানে চলতো। তারা কোনোদিনই মুঘল সম্রাটের মানে মুঘল কর্তৃত্বকে অস্বীকার করেনি, তাদের নামে শাসন চলতো। এমনকি সম্রাটের নামে খুতবা পাঠ করা হতো। খুতবা হচ্ছে এক রকমের প্রার্থনা, সেটা করেই এখানে শাসন হতো। তবে বাস্তবে প্রশাসনের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ নিজাম স্বাধীনভাবে চালাতেন। মুঘল সম্রাটের কাছে কোনো খবর পৌঁছতো না। এখানে এই অঞ্চলের যে শাসন, কেউ দোষ করে যে তাকে শাস্তি দেওয়া, কত ট্যাক্স কর কালেক্ট করা হবে, সেই সমস্ত নিয়ম বানানো, এগুলো এই নিজাম নিজে করতেন। সেখানে মুঘল বাদশার কোনো দায়িত্ব থাকতো না, মুঘল বাদশা দেখতেও আসতেন না। হায়দ্রাবাদের প্রশাসন আনুষ্ঠানিকভাবে মুঘল কাঠামো বজায় থাকলেও ভিতরে বেশ কিছু পরিবর্তন হয়েছিল। যেমন জায়গিরগুলি ক্রমে বংশগত হয়ে যায়। এই জায়গির জিনিসটা কি? জায়গির হচ্ছে সেই সময় একটা নিয়ম ছিল, একটা কিছু মানে যে রাজ্যের যে সমস্ত জমি রয়েছে সেই জমিগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করা হতো এবং সেইখানে সেই জমিগুলোকে একজনের উপর দায়িত্ব দেওয়া হতো, যে সেই জমিগুলোর থেকে যারা জমিতে যারা চাষ করছে তাদের কাছ থেকে ট্যাক্স কালেক্ট করে মানে কর নিয়ে সম্রাটকে দিত। তো তাদেরকে জায়গিরদার বলা হতো এবং এই জমিগুলোকে জায়গির বলা হতো। তো জায়গির অ্যাকচুয়ালি বংশানুক্রমিক ছিল না, মুঘলদের আন্ডারে জায়গির বংশানুক্রমিক ছিল না। যে ভালো কাজ করতে পারবে তাকে জায়গির দেওয়া হতো, সে যদি কাজ করতে না পারে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হতো। কিন্তু হায়দ্রাবাদে কি হয়, এই জায়গির গুলো বংশানুক্রমিক হয়ে পড়ে, অর্থাৎ যে জায়গিরদার তার পুত্রই জায়গিরদার হবে, তারপরে তার পুত্র জায়গিরদার হবে, এগুলো এইভাবে বংশগত হয়ে গেছিল। প্রশাসনে অনেক নতুন লোক নিযুক্ত হয়েছিল। বস্তুত হায়দ্রাবাদের প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটেছিল। অন্যদিকে আরেকটা রাজ্যের কথা এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে অযোধ্যা। যেমন ভাবে হায়দ্রাবাদ স্বাধীনভাবে শাসন করে, প্রায় বলতে গেলে খাতায় কলমে মুঘলদের আন্ডারে থাকলেও স্বাধীনভাবে শাসন করে, অযোধ্যার ক্ষেত্রেও তাই হয়েছিল। 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে অযোধ্যা একটি স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে। এখান থেকে দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট: কত খ্রিস্টাব্দে স্বাধীন অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠা হয় এবং কে স্বাধীন অযোধ্যা রাজ্যের প্রতিষ্ঠা করেন। তো এই দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আমরা দেখে দিলাম আগেরটা, মানে হচ্ছে হায়দ্রাবাদ 1724 হয়েছিল আর 1722 তার 2 বছর আগে সাদাত খানের নেতৃত্বে এই অযোধ্যা স্বশাসিত শক্তি হিসেবে গড়ে ওঠে। মুঘল প্রশাসক হিসেবে সাদাত খানের দায়িত্ব ছিল অযোধ্যার স্থানীয় রাজা ও গোষ্ঠীর নেতাদের বিদ্রোহ মোকাবিলা করা। দ্রুতই সেই কাজে সফল হওয়ার জন্য মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সাদাত খানকে বুরহান উল মুলক, সেটা হচ্ছে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সাদাত খানকে বুরহান উল মুলক উপাধি দেন। এগেন, এই সাদাত খানকে কেন এই অযোধ্যা অঞ্চলে পাঠানো হয়েছিল? অযোধ্যা অঞ্চলে যারা বিদ্রোহ করছিল সেই সমস্ত বিদ্রোহগুলোকে দমন করার জন্য একে পাঠানো হয়েছিল। আর সাদাত খান গিয়ে সেই কাজ খুব সাকসেসফুলি করে ফেলে, সেই সমস্ত বিদ্রোহ দমন করে দেয়। তখন মোহাম্মদ শাহ খুশি হয়ে তাকে বুরহান উল মুলক উপাধি দেয় এবং মুঘল সম্রাটকে দিয়ে নিজের জামাই সফদর জংকে অযোধ্যার প্রশাসক হিসাবে নিযুক্ত করান সাদাত খান। সাদাত খান নিজে অযোধ্যার শাসক হননি, সেখানে কি করেন, তার যে জামাই ছিল সফদর জং, তাকে অযোধ্যার প্রশাসক নিযুক্ত করেন। প্রতিষ্ঠা করছে সাদাত খান, কিন্তু শাসক হিসেবে নিযুক্ত করছে সফদর জংকে। পাশাপাশি অযোধ্যার দেওয়ানের দপ্তরকে দিল্লির নিয়ন্ত্রণ থেকে সরিয়ে ফেলেন তিনি। অযোধ্যার রাজস্ব বিষয়ক কোনো খবরাখবরই মুঘল কোষাগারে পাঠানো হতো না। অর্থাৎ অযোধ্যাতে কত ট্যাক্স কালেক্ট করা হচ্ছে, জমি থেকে কত কর নেওয়া হচ্ছে, সেই সমস্ত হিসেব মুঘলদেরকে জানানোই হতো না। তো অযোধ্যার ক্ষেত্রেও তাই হয়েছিল। সাদাত খান এসেছিলেন এখানে বিদ্রোহ দমন করতে, কিন্তু নিজেই এখানকার সর্বা হয়ে যান। এবং এখানেও মুঘলদেরকে বলা হয়নি যে মুঘলদের থেকে আমরা আজ থেকে মুঘলদের থেকে সম্পূর্ণ আলাদা, না, এরকম কিছু বলা হয়নি। কিন্তু
শাসন ব্যবস্থা, কর নেওয়া, এগুলো সমস্ত কিছু এদের নিজেদের ইচ্ছেতে হতো। সাদাত খান জায়গিরদারি ব্যবস্থাতে আঞ্চলিক অনভিজাত লোকেদেরও অন্তর্ভুক্ত করেন। অযোধ্যা অঞ্চলের ব্যবসা বাণিজ্য খুব উন্নত ছিল। সাদাত খানের সমর্থক এক নতুন শাসক গোষ্ঠী তৈরি হয় অযোধ্যায়, মানে তারা ভারতীয় মুসলমান, তাদের মধ্যে ভারতীয় মুসলমান, আফগান ও হিন্দু সংখ্যা বেশি। তবে মুঘল দরবারের সঙ্গে অযোধ্যার সম্পর্ক সাদাত খান শেষ করে দেননি। 1740 খ্রিস্টাব্দে সাদাত খান মারা যান। ততদিনে অযোধ্যায় প্রায় স্বাধীন রাজনৈতিক ব্যবস্থা শুরু হয়ে গেছিল। তো এখানেও কি হচ্ছে, স্বাধীনভাবে একটা অযোধ্যা রাজ্য প্রতিষ্ঠা হচ্ছে, যেটার ওপরে মুঘলরা রয়েছে, খাতায় কলমে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তারা স্বাধীনভাবে শাসন করত। তবে আনুষ্ঠানিকভাবে সমস্ত কিছুতে মুঘল সাম্রাজ্যের কর্তৃত্ব স্বীকার করা হতো। 1758 খ্রিস্টাব্দে সফদরজং মারা যায়। সফদরজং কে ছিল? যাকে সাদাত খান সিংহাসনে বসিয়েছিল, তার জামাই। এই মারা যাওয়ার পর তার ছেলে সুজাউদ্দৌলা অযোধ্যার শাসক হন। এই সুজাউদ্দৌলা খুব ইম্পর্টেন্ট একজন ব্যক্তিত্ব। কেন সুজাউদ্দৌলা ইম্পর্টেন্ট? কারণ এই যে বক্সারের যুদ্ধ হয়েছিল, সেই বক্সারের যুদ্ধে সুজাউদ্দৌলা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনিও যোগ দিয়েছিলেন বাংলার শাসকের সঙ্গে, আমরা পড়বো পরে। ঠিক আছে। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের আগে প্রায় 10 বছর অযোধ্যা অঞ্চলে সুজার কর্তৃত্ব ছিল চূড়ান্ত। তো 1764 খ্রিস্টাব্দে হয় কি, বক্সারের যুদ্ধ। আবার আমরা বাংলাতে ফিরে আসবো। আমরা আগের দিন একটা জিনিস দেখেছিলাম যে বাংলাতে কি হচ্ছে, মুর্শিদ কুলি খানকে স্বয়ং ঔরঙ্গজেব পাঠিয়েছিল বাংলার দিওয়ান বানিয়ে। তো তারপরে পরবর্তীকালে মুর্শিদ কুলি খান কি হয়ে যায়, সুবাদার হয়ে যায়। আমরা এক নজরে কয়েকজন ইম্পর্টেন্ট নবাবের নাম ফার্স্টে দেখে নেব, তারপরে আমরা এই বাংলার নবাব এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিবর্তন সম্পর্কে পড়বো। বাংলার প্রথম যিনি নবাব হন, তার নাম কি ছিল? তার নাম আমরা অলরেডি দেখলাম, মুর্শিদ কুলি খান, আগের দিন দেখে এসেছি। ঠিক আছে, মুর্শিদ কুলি খান প্রথম নবাব। তারপর কি হয়, সুজাউদ্দিন হয়। এখানে হয়তো তোমাদের সবার নাম বলা হবে না, কিন্তু একটা আইডিয়া আমি দিয়ে রাখছি, সুজাউদ্দিন। তারপর হয় সরফরাজ খান। ঠিক আছে, সরফরাজ খানের পর হয় হচ্ছে আলীবর্দী খান। আলীবর্দী খানের পর কি হয়, সিরাজউদ্দৌলা, যার সঙ্গে পলাশির যুদ্ধ হবে। পলাশির যুদ্ধে হেরে যাওয়াতে তারপরে ইংরেজরা কাকে, মীর কাসিমকে নবাব বানায়, সরি মীর জাফরকে নবাব বানায়, এবং তারপরে মীর জাফরকে সরিয়ে দিয়ে মীর কাসিমকে নবাব বানায়, এবং মীর কাসিমকে সঙ্গে বক্সারের যুদ্ধ হবে। ওকে, এই গজনের নাম মনে রাখলে হবে। তো এরপরের জনের নাম তোমরা চাইলে মনে রাখতে পারো, কারণ পরে হয়তো কাজে লাগবে, যার নাম হচ্ছে নাজিম উদ্দৌলা। নাজিম উদ্দৌলা। তারপরে অনেকজন হয়, সাইফুদ্দৌলা, এরকম অনেক পরপর আছে, কিন্তু তাদের নাম অতটা ইম্পর্টেন্ট নয়। এই কয়েকটা নাম মোটামুটি মনে রাখলে আমাদের হয়ে যাবে। তো আমরা যে অংশটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে বাংলার নবাব ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কে বিবর্তন। মুর্শিদ কুলি খানের সময় বাংলায় বিভিন্ন ইউরোপীয় বণিক ও বাণিজ্য কোম্পানি ব্যবসা করতো। সেগুলির মধ্যে ব্রিটিশ, ওলন্দাজ, ফরাসি কোম্পানি তিনটি ছিল ক্ষমতাশালী। অনেকজনই ব্যবসা করতো, তার মধ্যে ব্রিটিশ বলতে যারা ইংল্যান্ড থেকে এসেছিল, ইংরেজরা ছিল। তারপর হচ্ছে ওলন্দাজ, যারা হচ্ছে ডাচ নামেও পরিচিত ছিল, নেদারল্যান্ড থেকে এসেছিল, এবং ফরাসি মানে যারা ফ্রান্স থেকে এসেছিল। এই তিনটে কোম্পানি ছিল সব থেকে বেশি শক্তিশালী। এদের মধ্যে আবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক উদ্যোগ ছিল সব থেকে বেশি। নবাব হিসেবে মুর্শিদ কুলি খান বিদেশি বণিকদের সঙ্গে সচরাচর বিরোধিতায় যেতেন না, কিন্তু নিজের অধিকার ও কর্তৃত্ব যাতে কোনোভাবে বিদেশি কোম্পানি দ্বারা পূর্ণ না হয় সে বিষয়ে নবাব সচেতন ছিলেন। কারণ মুর্শিদ কুলি খান জানতেন এদের যদি বেশি সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে এরা আরো মানে প্রবলেম করতে পারে পরে, কিন্তু এদেরকে তাড়িয়ে দেওয়া উচিত হবে না, কারণ এরা যে ব্যবসা বাণিজ্য করছে তার থেকে আমরা ট্যাক্স পাচ্ছি, কর পাচ্ছি। তো সেই কারণে এদের সঙ্গে একটা মানে মোটামুটি সম্পর্ক বজায় রাখতেন, না বিরোধিতা করতেন, না তাদেরকে খুব ভালোবাসতেন। এবং এই সমস্ত কিছুর পিছনে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফারুকসিয়ারের ফরমান। ঠিক আছে, ফারুকসিয়ার একজন মুঘল বাদশা ছিল, এবং ইনি একটা ফরমান দিয়েছিলেন। ফরমান জিনিসটা কি? ফরমান হচ্ছে এক রকমের আদেশ, যেটার মাধ্যমে সেই সময়তে কিছু অধিকার দেওয়া হতো। তো ফারুকসিয়ার ইংরেজদের একটা অধিকার দিয়ে ফরমান লিখে দিয়েছিল, যেটা ফারুকসিয়ারের ফরমান নামে পরিচিত। এবং এই ফরমানের মাধ্যমে, এই ফরমানের কারণে ব্রিটিশদের সঙ্গে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে বাংলার নবাবদের বারংবার প্রবলেম হয়েছে। প্রথমের দিকে যারা নবাব ছিল, মানে মুর্শিদ কুলি খান, সুজাউদ্দিন, তারপর হচ্ছে আলীবর্দী খান,
এরা কোনোদিনই ফারুক ফরমানকে যথেচ্ছভাবে ব্যবহার করতে দেয়নি বাংলাতে। ব্রিটিশরা এটার খুব বেশি অধিকার পেত না, কিন্তু পরবর্তীকালে যারা আসে অর্থাৎ সিরাজউদ্দৌলার সময় থেকে অ্যাকচুয়াল প্রবলেম শুরু হয়। সেই সময় থেকে ব্রিটিশরা এই ফারুক ফরমান ব্যাপকভাবে ব্যবহার করতে শুরু করে এবং সেই নিয়েই প্রবলেমটা শুরু হয় এবং যার ফলে বাংলাতে দুখানা বড় বড় যুদ্ধ হয়। যাই হোক, আমরা ফারুক ফরমান সম্পর্কে জানবো। কবে দেওয়া হয়, ভেরি ইম্পর্টেন্ট, 1717 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুক সিয়ার একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন। এই ফরমান মোতাবেক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশে কতগুলি বিশেষ বাণিজ্যের অধিকার দেওয়া হয়েছিল। এর মাধ্যমে কি দেওয়া হয়েছিল, বাংলাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বা ব্যবসা বাণিজ্যের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। বলা হয় এখানে যে সম্রাট ফারুক সিয়ার ছিলেন অসুস্থ, তিনি প্রায় মৃতপ্রায় ছিলেন এবং জন সুরম্যান নামে একজন ব্রিটিশ ডাক্তার তিনি ফারুক সিয়ারকে সারিয়ে তোলেন। খুশি হয়ে ফারুক সিয়ার এরকম একটা ফরমান জারি করে দেন, যার মাধ্যমে ইংরেজরা বাংলাতে ব্যবসাতে ব্যাপক সুযোগ সুবিধা লাভ করে। যেমন ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে, কিন্তু তার জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না। অর্থাৎ মাত্র বছরে 3000 টাকার বিনিময় বাংলাতে বিনা শুল্কে বাণিজ্য করতে পারবে। এবার এই শুল্ক ব্যাপারটা কি জিনিস, তখন ব্যবসা করার জন্য মানে তখন কেন এখনো সবসময় ব্যবসা করার জন্য ট্যাক্স দিতে হয়। আমি যদি কিছু জিনিস বিক্রি করতে চাই, আমি যত টাকার বিক্রি করব সেই টাকার কিছুটা অংশ আমাকে সরকারকে দিতে হবে, তা এটাকে ট্যাক্স বা কর বলা হয়। এবার ব্রিটিশদের এই ফরমানের মাধ্যমে দেওয়া হয় সুযোগ সুবিধা। কি দেওয়া হয়, যে ব্রিটিশরা যদি কোনো পণ্য বাংলাতে বিক্রি করে সেই পণ্যের ওপর কোনো ট্যাক্স দিতে হবে না। তাহলে কোন একজন যদি ব্রিটিশ ব্যবসায়ী হয়, কোনো একটা জিনিসের দাম যদি 10 টাকা হয়, ব্রিটিশ ব্যবসায়ীরা কি করছে, সেই জিনিসটা 10 টাকাতেই বিক্রি করছে, কারণ তাদের কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। সেই একই জায়গাতে কোনো যদি ভারতীয় ব্যবসায়ী হয়, তাকে 10 টাকার জিনিসটার উপর তো প্রথম কথা তাকে ট্যাক্স বসাতে হবে, কারণ সেই ট্যাক্সটা তো সরকারকে দিতে হবে। আরো 2 টাকা ট্যাক্স বসালো, ধরা যাক তার জিনিসের দাম হয়ে গেল 12 টাকা। এবার কোনো একজন সাধারণ ক্রেতা সে দেখছে একটা জিনিস, সেম জিনিস, ধরো একটা কাপড়ের মানে একটা জামা, সেটা 10 টাকাতে একজন বিক্রি করছে, একজন 12 টাকাতে সেম জিনিস বিক্রি করছে। তাহলে অবভিয়াসলি আমরা কি করব, 10 টাকার জিনিসটাই কিনবো, কম দামের জিনিসটা কিনবো। তার ফলে ভারতীয় বণিকদের প্রচন্ড ক্ষতি হয় এবং ব্রিটিশদের ব্যাপক সুবিধা হয়। তো এইভাবে বিনা শুল্কে বাণিজ্য করার জন্য বছরে মাত্র 3000 টাকা দিতে হতো ব্রিটিশ কোম্পানিকে। নেক্সট, ব্রিটিশ কোম্পানি কলকাতার কাছাকাছি 38টা গ্রামের জমিদারি কিনতে পারবে। এইখান থেকে পুরো জায়গাটা ইম্পর্টেন্ট, যে কি কি সুযোগ সুবিধা পেয়েছিল ফারুক সিয়ারের ফরমানের মাধ্যমে। কলকাতার আশেপাশে 38টা গ্রামের জমিদারি দেওয়া হয়, অর্থাৎ সেই সমস্ত গ্রাম থেকে যে সমস্ত কৃষিজ পণ্য উৎপন্ন হবে তার একটা পরিমাণ কর, তার একটা পরিমাণ ট্যাক্স কে পাবে, ব্রিটিশরা পাবে। কোনো বাংলার নবাব নয়, কোনো মুঘল বাদশা নয়, ব্রিটিশরা সেখান থেকে কর পাবে, মানে এক্সট্রা সুবিধা পাচ্ছে। কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবে এবং কোম্পানিকে ক্ষতিপূরণ দেবে। কোম্পানির যদি কোনো পণ্য চুরি হয় বা কেউ যদি লুট করে, তাহলে বাংলার নবাবের দায়িত্ব থাকবে সেই চোরকে খুঁজে বার করা। শুধু তাই নয়, যত টাকার ক্ষতি হয়েছে সেই সম্পূর্ণ টাকা তাকে দিতে হবে বাংলার নবাবকে। আর কোম্পানির জাহাজের সঙ্গে অনুমতিপত্র থাকলে সেই জাহাজ অবাধে বাণিজ্য করতে পারবে। তাছাড়া বাংলার নবাবের মুর্শিদাবাদ ট্যাক্সাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করতে পারবে। ট্যাক্সাল কি জিনিস, যেখানে হচ্ছে টাকা ছাপানো হতো। এবং এখানে বলা হয় যে ব্রিটিশরা নিজেদের নামে টাকা ছাপাতে পারবে এবং সেই টাকা ভ্যালিড, সেই টাকা হচ্ছে বৈধ। তো এইরকম সুযোগ সুবিধা, ব্যাপক সুযোগ সুবিধা দেওয়া হয় ফারুক সিয়ারের ফরমানে। এইভাবে সুযোগ সুবিধা দেওয়া হয় এতে। ফারুক সিয়ারের ফরমান বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রায় অবাধ বাণিজ্যের পথ খুলে দিয়েছিল অদূর ভবিষ্যতে। এবার সুবিধা কেন হলো বাণিজ্যে, সেটা আমি আলোচনা করলাম যে কতটা সুবিধা হবে। তো অদূর ভবিষ্যতে বাংলার নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাতের পটভূমি তৈরি করেছিল এই ফরমান। বাংলার নবাবদের সঙ্গে বিরোধের বা এই শত্রুতার ব্রিটিশদের যে লড়াই, তার মেন কারণই হচ্ছে এই ফারুক সিয়ারের ফরমান।
সুবা বাংলায় প্রায় স্বাধীনভাবে শাসন করলেও মুর্শিদ কুলি খান মুঘল সম্রাটের অধীন ছিলেন। যেমন করে অযোধ্যা বা হায়দ্রাবাদের ক্ষেত্রে দেখেছিলাম যে এরা স্বাধীনভাবে শাসন করছে, তারা যে যে অঞ্চলে রয়েছে তারা স্বাধীনভাবে শাসন করছে। সেখানে কি ট্যাক্স কালেক্ট করা হবে, সেখানে কোনো কেউ দোষ করলে তাকে শাস্তি কি দেওয়া হবে, নিয়ম কানুন কি থাকবে, সেগুলো তারা নিজেরা বানাচ্ছে। কিন্তু তারা খাতায় কলমে রয়েছে হচ্ছে মুঘলদের আন্ডারে। বাংলাতেও তাই, মুর্শিদ কুলি খান হচ্ছে মুঘল সম্রাটের অধীনে ছিলেন, ফলে কোম্পানির দেওয়া ফারুক ফরমান সরাসরি নাকচ করার অধিকার তার ছিল না। যেহেতু তিনি খাতায় কলমে মুঘলদের আন্ডারে ছিলেন, সেই জন্য তিনি ডাইরেক্ট এটা বলতে পারেননি যে না, বাংলাতে এই ফারুক ফরমান চলবে না। তাকে নিতে বাধ্য হয়েছিল। কিন্তু ওই ফরমানের ব্যবহারের ফলে ব্রিটিশ কোম্পানির বাড়তি বাণিজ্যিক সুবিধার প্রসঙ্গটি মুর্শিদ কুলির পছন্দও ছিল না। ফলে গোড়া থেকেই ফরমান প্রদত্ত কোম্পানির অধিকারকে তিনি সীমিত করতে চেয়েছিলেন। মুর্শিদ কুলি ঘোষণা করেন যেসব বাণিজ্য দ্রব্য সরাসরি সমুদ্রপথে আমদানি রপ্তানি হবে সেগুলি শুল্ক মুকুব হবে, কিন্তু দেশের ভিতরে বাণিজ্যের ক্ষেত্রে শুল্ক ছাড় নীতি প্রযোজ্য হবে না। তো তিনি কি করেন, তিনি তো ডাইরেক্ট মুঘল বাদশার বিরোধিতা করতে পারছিলেন না, সেই জন্য তিনি কিছু অন্য পথ নিয়েছিলেন। তিনি কি বলছেন যে যে সমস্ত জিনিস বাইরে থেকে আসছে জাহাজের মাধ্যমে তাতে কর ছাড় দেওয়া হবে, যে ফারুক সিয়ারের ফরমান তার সেটা দেওয়া হবে। কিন্তু কিন্তু ভেতরে, দেশের ভেতরে যেগুলো ব্যবসা বাণিজ্য হচ্ছে সেইগুলোতে কোনো ছাড় দেওয়া হবে না। ব্রিটিশের কলকাতা সংলগ্ন গ্রাম কেনার ব্যাপারে মুর্শিদ কুলির অমত ছিল। তিনি সেই যে 38টা গ্রাম কেনার কথা হয়েছিল সেটাতেও তিনি বাধা দেন। এছাড়া মুর্শিদাবাদের টাকসাল ব্যবহারের সুবিধাও তিনি কোম্পানিকে দেননি। ফারুক সিয়ারের ফরমানে বলা হচ্ছিল কেবল ব্রিটিশ কোম্পানি পণ্যের উপর শুল্ক ছাড় পাবে, অথচ কোম্পানির বণিকরা ব্যক্তিগত ব্যবসাতেও দস্তকের অপব্যবহার করে নবাবের শুল্কে ফাঁকি দিতে থাকে। সে বিষয়কে কেন্দ্র করে মুর্শিদ কুলির সঙ্গে ইংরেজ কোম্পানির সম্পর্ক নষ্ট হয়েছিল। তাছাড়া নবাবের অনেক কর্মচারীও ব্রিটিশ বণিকদের থেকে নানা অজুহাতে টাকা পয়সা দাবি করত। এমনকি সেই দাবি না মেটালে ব্রিটিশ কর্মচারীদের উপর মাঝে মধ্যে অত্যাচার করত নবাবের কিছু কর্মচারী। তেমনি একটি ঘটনাকে কেন্দ্র করে নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির বিরোধিতা দেখা দেয়। শেষ পর্যন্ত জগৎ সেটের হস্তক্ষেপে বিষয়টি মিটে যায়, কিন্তু বাংলার নবাব এবং ব্রিটিশ কোম্পানির মধ্যে বিরোধিতা সূত্রপাত সেখানেই হয়েছিল। তো ফারুক সিয়ারের ফরমানে কি বলা হয়েছিল যে ব্রিটিশ কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা ব্যবসা বাণিজ্যের উপর ছাড় পাবে। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি কোনো মাল বিক্রি করে তাহলে তাতে এই সমস্ত ছাড়গুলো পাবে। কিন্তু দেখা যাচ্ছে কি, যে কোম্পানিতে যে সমস্ত কর্মচারীরা কাজ করত তারা নিজেরা যদি আলাদা করে কোনো ব্যবসা করে সেখানেও দস্তকের ব্যবহার তারা করতো। সেটা তো বলা হয়নি দস্তক বলতে ফরমান, যেটা ফারুক সিয়ারের ফরমান, সেখানে বলা হয়নি। তো এইটা একটা প্রবলেম হয়। অন্যদিকে মুর্শিদ কুলি খানের যারা কর্মচারী ছিল তারাও ইংরেজদের কাছ থেকে জোর জুলুম করতো, তারা তাদের কাছ থেকে এক্সট্রা পয়সা দাবি করতো। তো এই সমস্ত কিছু নিয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ফারুক সিয়ারের যে মানে প্রবলেম শুরু হয়। একটা বড় প্রবলেম হয়েছিল, সেটা জগৎ সেটের হস্তক্ষেপে মিটে যায়। জগৎ সেট কে ছিল? জগৎ সেট ছিল সেই সময় প্রচন্ড ধনী একজন মানুষ বাংলাতে। সেই সময় বলা হতো যে সেই সময় তো ব্যাংকের ব্যবস্থা ছিল না, কিন্তু জগৎ সেট এটা অ্যাকচুয়ালি কোনো একজন ব্যক্তির নাম নয়, একটা পদের নাম। জগৎ সেট একটা পদ ছিল সেই সময়, জগৎ সেট। তো তারা ব্যাংকের মতো কাজ করতো। তো তার হস্তক্ষেপে এটা মিটে যায়, কিন্তু তখন থেকেই নবাবের সঙ্গে কোম্পানির বিরোধিতা মানে প্রবলেম শুরু হয়। মুর্শিদ কুলির মতো আলীবর্দী খানও বাংলায় ইউরোপীয় বণিকদের বাণিজ্যের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছিলেন। তিনিও মনে করতেন বাংলার অর্থনীতি এর ফলে সমৃদ্ধ হবে। যেমন বলেছিলাম যে আলীবর্দী খান অব্দি সবাই ব্রিটিশদের সঙ্গে একটা সম্পর্ক বজায় রেখেছিল একটাই কারণে, সেটা হচ্ছে এরা যদি ব্যবসা বাণিজ্য করে তার থেকে টাকা পয়সা পাওয়া যাবে। কিন্তু তাদেরকে এক্সট্রা সুযোগ সুবিধা তারা দিতে চাইতো না, কারণ এরা এই আলীবর্দী খান অব্দি প্রত্যেকে নবাব যারা ছিল তারা শক্তিশালী ছিল, তারা এদেরকে কন্ট্রোল করতে পেরেছিল। কিন্তু পরবর্তীকালে যারা নবাব হয় তারা সেটা কন্ট্রোল করতে পারেনি। তো এইরকমই আলীবর্দীও ভাবতো। তবে বিদেশি বণিক ও কোম্পানিগুলি রাজনৈতিক ও সামরিক ক্ষমতা কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। আলীবর্দী খেয়াল রাখতেন যাতে ওই বণিকরা কেবল ব্যবসায়ী হিসাবে বাংলায় থাকে। তার আলীবর্দী চাইতেন না যে তারা বাংলাতে দুর্গ বানাক, সৈন্য রাখুক, কারণ তাদের কাজ তো সেটা নয়, তাদের কাজ তো ব্যবসা বাণিজ্য করা। তো সেইগুলো তিনি নজর রাখতেন। নবাবের সার্বভৌম ক্ষমতার বিরোধী হিসেবে বিদেশি বণিক কোম্পানির উত্থান যাতে না হয় তার জন্য আলীবর্দী সজাগ থাকতেন, যাতে এই কোম্পানিগুলো বেড়ে বেড়ে এমন অবস্থায় না যায় যে তারা আলীবর্দীকেই সরিয়ে দিতে পারে, এইটা যেন না হয় সেই রকম তিনি খেয়াল রাখতেন। আর এই জিনিসটাই হয়েছিল
সিরাজউদ্দৌলার সময়। সিরাজউদ্দৌলাকে সরানোর পিছনে ইংরেজদের বড় ভূমিকা ছিল। তো পাশাপাশি বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির বাহক ব্রিটিশ বণিকদের যাতে কোনো জুলুমের মুখে না পড়তে হয় সেদিকেও খেয়াল রাখতেন নবাব। বস্তুত বিদেশি বণিকদের বাংলা থেকে হটিয়ে দেওয়ার চিন্তা আলীবর্দী খানের ছিল না। তিনি মনে করেছিলেন এরা আছে থাকুক, ব্যবসা করছে করুক, কিন্তু এদেরকে এক্সট্রা কোনো পাওয়ার বা ক্ষমতা বা সুবিধা দেওয়া হবে না। তবে বিদেশি বণিকদের বাণিজ্যের বিষয়ে উৎসাহ দেখালেও বণিক কোম্পানিগুলো যাতে নিজেদের মধ্যে বিবাদ না করে সেই বিষয়ে আলীবর্দী করার নজর ছিল। সেখানে মূলত দুটো বিদেশি বণিক কোম্পানি ছিল, একটা হচ্ছে ব্রিটিশরা, সেকেন্ড হচ্ছে ফরাসিরা। তারা নিজেদের মধ্যে বিবাদ যাতে না করে, নিজেদের মধ্যে লড়াই না করে, সেইগুলো দেখতেন আলীবর্দী। কারণ জায়গাটা কোথায়, বাংলা, তাদের নিজেদের দেশ নয়, তারা এখানে এসছে ব্যবসা করতে। তো একজন ব্যবসায়ীর মতো তারা ব্যবসা করুক, ঠিক আছে, তার থেকে টাকা পয়সা পাওয়া যাবে, তার বেশি যেন তারা কিছু করতে না পারে। তার ফলে বাংলায় ব্রিটিশ ও ফরাসি কোম্পানির মধ্যে সরাসরি সংঘাত বাঁধেনি। ওই দুই কোম্পানি বাংলায় দুর্গ তৈরি করতে বাধা দিয়েছিলেন আলীবর্দী। তার যুক্তি ছিল, এই লেখাটা একটু হেভি হয়ে গেছে, তার যুক্তি ছিল বণিকদের দুর্গের কি প্রয়োজন, তাছাড়া তাদের নিরাপত্তার জন্য নবাব নিজেই উদ্যোগী ছিলেন। তার বক্তব্য হচ্ছে তাদের সুরক্ষা দেবে নবাব, তারা ব্যবসায়ী, তাদের সুরক্ষা দেবে নবাব, তাদের আলাদা করে দুর্গের প্রয়োজন নেই, সৈন্য রাখার প্রয়োজন নেই। 1744 খ্রিস্টাব্দে মারাঠা আক্রমণের সময় আলীবর্দী খান ব্রিটিশ কোম্পানির থেকে 30 লক্ষ টাকা দাবি করেছিলেন। এই মারাঠা আক্রমণ, যেটা বর্গী আক্রমণ নামে পরিচিত ছিল, ঠিক আছে, বর্গী আক্রমণে বাংলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই সময় আলীবর্দী খান কি করেছিলেন, ব্রিটিশদের কাছ থেকে 30 লক্ষ টাকা দাবি করেছিলেন, এবং সেই টাকা দিতে কোম্পানি অস্বীকার করে। তাই নিয়ে নবাবের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সম্পর্ক খারাপ হয়েছিল। পরে 1748 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি আর্মেনীয় বণিকদের জাহাজ আটকে রাখার ফলে আলীবর্দীর সঙ্গে কোম্পানির সংঘাত বাঁধে। তো কোম্পানির সঙ্গে আলীবর্দীরও ছোটখাটো বিষয় নিয়ে সংঘাত দেখা দিয়েছিল। একটা হচ্ছে বর্গী আক্রমণ ঠেকানোর জন্য টাকা দাবি করা, অন্যদিকে আর্মেনীয় জাহাজ আটকে রেখেছিল, সেই নিয়ে শেষ পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ভয় দেখিয়ে আর্মেনীয় জাহাজগুলিকে রক্ষা করেন আলীবর্দী। এইবার আসছে সিরাজউদ্দৌলা, যার সময় থেকে অ্যাকচুয়ালি প্রবলেম শুরু হয়। 1756 খ্রিস্টাব্দের 1 জুন মুর্শিদাবাদ থেকে আর্মেনীয় বণিক খোজা ওয়াজিদকে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে সিরাজ ব্রিটিশদের সম্পর্কে তার নেতিবাচক মনোভাবের কারণ ব্যক্ত করেছিলেন। তো সিরাজের দৌলার একটা চিঠি পাওয়া গেছে, সেই চিঠিতে তিনি কিছু লিখছেন সেই সম্পর্কে। কি লিখছেন, যে ব্রিটিশদেরকে তিনি কেন পছন্দ করেন না, তো সেইটা লিখেছেন। তো তার কিছু কারণ দেওয়া আছে, এটা তোমরা পুরো চিঠিটা পড়তে পারো। প্রথম কারণ যেটা বলেছে, যে প্রথম কারণ এই যে ইহারা দৃঢ় দুর্গ নির্মাণ করিয়াছে। আলীবর্দীর সময় মনে আছে, আলীবর্দীর এই দুর্গ নির্মাণ ইত্যাদিকে একদমই পছন্দ করতেন না, তিনি সেগুলোকে বাধা দিয়েছিলেন। সিরাজ যখন রাজা হয় তখন থেকেও সেই সময়ও ইংরেজরা এখানে দুর্গ নির্মাণ করছিল, এবং সেইটা সিরাজউদ্দৌলা বারংবার বারণ করা সত্ত্বেও ব্রিটিশরা কোনো কথা শোনেনি, তারা দুর্গ বানাতে থাকে। তো এইটা একটা বড় কারণ ছিল সিরাজউদ্দৌলার সঙ্গে ব্রিটিশদের মতবিরোধের। সেকেন্ড, এরপরে কি বলছে, সুবৃহৎ পরিখা খনন করিয়াছে, যাহা বাদশাহী সাম্রাজ্যের চির প্রতিনিধিত আইন কানুনে সুপ্রতিষ্ঠিত বিধানাবলীর বিপরীত কার্য। তো প্রথম বিরোধের কারণ হচ্ছে এইটা, সেটা হচ্ছে দুর্গ নির্মাণ করা। সেকেন্ড কারণ কি, কোম্পানি বিনা শুল্কে বাণিজ্য করবার জন্য দস্তক নামের যে পরোয়ানা পাইবার অধিকারী, উহারা তার অপব্যবহার করিয়া অনধিক দস্তকের ফল লাভ করতে দিয়ে বাদশাহের শুল্কে ক্ষতি করছে। সেকেন্ড বিরোধের কারণ হচ্ছে, কেন পলাশির যুদ্ধ কেন হয়েছিল, এই সমস্ত কারণগুলোতে হয়েছিল। কেন ব্রিটিশদের বিরুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধ মানে পলাশির যুদ্ধে অবতীর্ণ হয়েছিল, তার পেছনে কয়েকটা কারণ রয়েছে। প্রথম কারণ দেখলাম দুর্গ নির্মাণ, সেকেন্ড কারণ হচ্ছে বিনা শুল্কে বাণিজ্য, যেটা দস্তক পেয়েছিল বা পারুসিয়ানের ফরমান পেয়েছিল, সেটা পেয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু তার অপব্যবহার করে কোম্পানির যারা কর্মচারী রয়েছে তারা ব্যবসা করছে, তার ফলে ব্যাপক ক্ষতি হচ্ছিল শুল্কের। তো প্রচুর পরিমাণ করের টাকা নবাব পাচ্ছিল না, সেটা একটা কারণ। তৃতীয় কারণ কি, যে সকল ব্যবসায়ী কর্মচারী কৃতকার্যের নিকাশ দেওয়ার দায়িত্ব হইতে অব্যাহতি লাভের মতলব করে, তারা নিজেদের তাহাদিগকে নিজ অধিকারের মধ্যে আশ্রয় দিয়া ন্যায় বিচারের বাধা প্রদান করিয়াছে। তো এখানে একটা ব্যাপার হয়েছিল, মুর্শিদাবাদের কোষাগারের যিনি প্রধান ছিলেন তার পুত্র, সে কি করে, প্রচুর টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়, এবং সেই টাকা পয়সা নিয়ে সে গিয়ে ব্রিটিশদের আশ্রয় গ্রহণ করে। ব্রিটিশদেরকে বারংবার সিরাজ বলেন যে ওই ব্যক্তিকে তারা যেন নবাবের হাতে তুলে দেন, কারণ নবাবের টাকা চুরি করেছে, তার মানে সে নবাবের কাছে দোষী, সে শাস্তি পাওয়ার যোগ্য, কিন্তু তাকে বাঁচাচ্ছে কে, ব্রিটিশরা। এইটা একটা বড় কারণ ছিল নবাবের সঙ্গে ব্রিটিশদের বিরোধিতা হওয়ার। তো সেইখানে তিনি বলেছিলেন যে আমি শীঘ্রই ব্রিটিশদেরকে তাড়িয়ে দেবো, এরকম একটা ব্যাপার বলেছিলেন।
তো শেষ পর্যন্ত নবাবের সেনাবাহিনী কলকাতার কাসিমবাজার ব্রিটিশ কুটি আক্রমণ করে। এই যে ঘটনাগুলো, যে তিনটে কারণ দেখলাম, এই সমস্তগুলো কারণে ব্রিটিশদের সঙ্গে নবাবের একটা মতবিরোধ চলছিল। নবাব একদমই পছন্দ করছিল না। তো তাদেরকে শাস্তি দেওয়ার জন্য কলকাতাতে একটা জায়গা রয়েছে কাসিম বাজার, সেখানে একটা ব্রিটিশ কুঠি ছিল। কুঠি বলতে একটা বাণিজ্য কেন্দ্র ছিল ব্রিটিশদের। সেইখানে নবাব তার সেনাবাহিনী নিয়ে আক্রমণ করে। 1756 খ্রিস্টাব্দের 20 জুন নবাব বাহিনী ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে। এটা খুব ইম্পর্টেন্ট। 1756 খ্রিস্টাব্দে 20 জুন, পুরো এক্স্যাক্টলি পুরো তারিখটা মনে রাখতে হবে, 20 জুন এই দিন কলকাতা দখল করে ব্রিটিশদের, সেখান থেকে তাড়িয়ে দেয়। রজার ড্রেক এবং তার সহযোগীরা কলকাতার দক্ষিণে ফলতায় পালিয়ে যান। সেই সময় এই কাসিম বাজারে একটা কুঠি ছিল, একটা বাণিজ্য কেন্দ্র ছিল, সেইখানে যিনি প্রধান ছিলেন তার নাম হচ্ছে রজার ড্রেক, এবং তার সহযোগী যারা ছিল তারা ফলতায় পালিয়ে গিয়ে কোনো রকমে প্রাণে বাঁচে। কলকাতা দখল করে সিরাজ তার নাম দেন আলীনগর। তার যে দাদু ছিল, অ্যাকচুয়ালি আলীবর্দী খান হচ্ছে সিরাজউদ্দৌলার দাদু ছিল। তো আলীনগর, আলীবর্দী খানের নাম থেকে কলকাতার নাম রাখা হয় আলীনগর। কোম্পানির কর্তা ব্যক্তি হালোয়েল প্রচার করেছিলেন যে কলকাতা দখল করে সিরাজ নাকি 146 জন ব্রিটিশ নরনারীকে একটি ছোট্ট ঘরে বন্দী করে রেখেছিলেন, যার ফলে অনেকে মারা যান। এই ঘটনা হচ্ছে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। এবার এটা খুব ইম্পর্টেন্ট যে অন্ধকূপ হত্যা কাকে বলা হয়। অন্ধকূপ হত্যা কি হয়েছিল, কলকাতাতে একটা ব্রিটিশদের দুর্গ ছিল, যে দুর্গটার নাম কি ফোর্ট উইলিয়াম। ফোর্ট উইলিয়াম যখন দখল করা হয় তখন সেখান থেকে অধিকাংশ ব্যক্তিরাই পালিয়ে গেছিল। কয়েকজন সেখানে ছিল, 146 জন সেখানে ছিল, এবং সিরাজউদ্দৌলা এই 146 জনকে ফোর্ট উইলিয়ামের একটা ছোট্ট ঘরের মধ্যে বন্দি করে দেন, এবং তাতে দেখা যায় যে অনেকে সেখানে মারা গেছে শ্বাসকষ্টে। একদম ছোট ঘর ছিল যেহেতু, সেই জন্য সেখানে মারা যায়। কয়েকজন বেঁচে যায়, তাদের মধ্যে একজন ছিলেন হলওয়েল, এও বেঁচে গেছিল। এবং পরবর্তীকালে হলওয়েল এই ঘটনাটাকে ব্যাপকভাবে প্রচার করেন এবং এটার নাম দেওয়া হয় অন্ধকূপ হত্যা। যদিও এই ঘটনা আদেও ঘটেছিল কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে। এবার কেন এটা বিতর্ক রয়েছে, কারণ অনেকগুলো রয়েছে। এই যে অক্ষয় কুমার মৈত্র, তিনি অন্ধকূপ হত্যাকে অতিরঞ্জিত বলে প্রমাণ করেছিলেন যে এরকম ঘটনা ঘটতেই পারে না। তার পেছনে বড় কারণ, যে ঘরের মাপ দেওয়া হয়েছে সেই ঘরের মধ্যে 146 জন মানুষকে ঢোকানোই সম্ভব নয়, সেটা একদমই পসিবল নয়, সেটার জন্যই তিনি বলছেন। তো এখানে এটাই বলা হয়েছে, এটা তোমরা পড়তে পারো, এটা অক্ষয় কুমার মৈত্র তিনি এটা লিখেছেন। প্রথম কারণ তিনি যেটা বলছেন যে সেই সময় যে সমস্ত ডকুমেন্টস, ঠিক আছে, তার মধ্যে কোথাও অন্ধকূপ হত্যার কথা নেই। সেকেন্ড কারণ, এই হলওয়েলের আগে অন্য কেউ এই অন্ধকূপ হত্যা সম্পর্কে বলেনি, একমাত্র হলওয়েল বলেছে। এবং তৃতীয় কারণ যেটা বলছিলাম, যে ঘরটা এতটাই ছোট ছিল, 18 ফুট দীর্ঘ এবং 18 ফিট প্রস্থ, এরকম একটা ঘরে 146 জনকে বন্ধ করাই সম্ভব না। 146 জন সেখানে ঢুকতেই পারবে না, তো সেখানে কি করে তাদেরকে বন্ধ করা হলো, সেটা একটা খুব ভাবার বিষয়। তিনি হিসেব করে দেখছেন, যদি একজন মানুষ যদি 6 ফুট লম্বা হয়, 2 ফুট তার প্রস্থ হয়, তাহলে সেখানে এইরকম যদি তার চেহারা হয়, তাহলে 18 ফুট ইন্টু 18 ফুট ঘরের মধ্যে মাত্র 81 জনকে ভরা সম্ভব। 146 জনকে তো কোনোভাবেই ভরা সম্ভব নয়। তাহলে প্রশ্ন আসবে যে কেন এই অন্ধকূপ হত্যা সম্পর্কে এরকম লেখা হলো, বা হালওয়েল কেন এটা প্রচার করলেন। তার পেছনে মেন কারণ হচ্ছে, যখন পলাশির যুদ্ধ হয়ে যায়, মানে পলাশির যুদ্ধের কারণ হিসেবে যে ব্রিটিশরা দেখায় যে সিরাজউদ্দৌলা কত অত্যাচারী ছিলেন। তিনি, মানে ব্রিটিশরা বারে বারে এটা দেখিয়েছে যে আমরা পলাশির যুদ্ধ করতে বাধ্য হয়েছি একটাই কারণে, কারণটা হচ্ছে কি, যে সিরাজ একজন অত্যাচারী শাসক ছিলেন, তাকে সরাতে হতো। তিনি এই অন্ধকূপ হত্যার মতো খারাপ কাজ করেছিলেন। তো এটাতে এর ফলে কি হয়, ইংরেজদের প্রতি সহানুভূতি বৃদ্ধি পায় সাধারণ মানুষের, আর সিরাজের প্রতি তারা মানে অনেকের মনে ঘৃণা তৈরি হয়। তো এইটা মেন কারণ ছিল এটা করার, এটা অনেক ঐতিহাসিক মনে করেন। যদিও কলকাতায় সিরাজের অধিকার বেশি দিন টেকেনি, দ্রুতই এই রবার্ট ক্লাইভ কি করে, এর নেতৃত্বে একটি ব্রিটিশ বাহিনী 1757 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে কলকাতা আবার দখল করে নেয়। যে কলকাতা দখল হয়েছিল, আলীনগর নাম দেওয়া হয়েছিল, সেটা খুব তাড়াতাড়ি দখল হয়ে যায়, আবার ব্রিটিশরা দখল করে নেয়। সেখানে নেতৃত্ব দেন এই বিখ্যাত ব্যক্তি যার নাম হচ্ছে রবার্ট ক্লাইভ। এই রবার্ট ক্লাইভ, এরপরে তোমরা এর নাম অনেকবার পাবে। তো রবার্ট ক্লাইভ 1757 ফেব্রুয়ারিতে দখল করে নেয়। ফলে ব্রিটিশ কোম্পানির সঙ্গে বাংলার নবাব সন্ধি করতে বাধ্য হন, এবং আলীনগরের সন্ধির ফলে
ব্রিটিশ কোম্পানি তার বাণিজ্যিক অধিকারগুলো ফিরে পায়। যে যে বাণিজ্যিক অধিকারগুলো ছিল অর্থাৎ ফারুক সিয়ারের ফরমানে যেগুলো বলা ছিল সেগুলো এই আলীনগরের সন্ধির মাধ্যমে পুনরায় ফিরে পায়। তাহলে এখানে প্রশ্ন আসবে যে আলীনগরের সন্ধি কার কার মধ্যে হয়েছিল? রবার্ট ক্লাইভ ব্রিটিশদের সঙ্গে ব্রিটিশদের প্রধান কে ছিল? রবার্ট ক্লাইভ, আর নবাব হচ্ছে সিরাজউদ্দৌলা, এদের দুজনের মধ্যে হয়। নবাব ব্রিটিশ কোম্পানিকে ক্ষতিপূরণ দেন, যে যুদ্ধ হয়েছিল তার জন্য ক্ষতিপূরণ দেয়। তাছাড়া কলকাতায় নিজের দুর্গ তৈরি করা শুরু করে ব্রিটিশ কোম্পানি। যে দুর্গটা তারা তৈরি করছিল সেটা আবার আরো শক্তিশালী করার সুযোগ পায়। এমনকি নিজেদের শিক্ষা বা মুদ্রা তৈরি করার ক্ষমতাও তারা পায়। বাস্তবে আলীনগরের সন্ধি ছিল বাংলার নবাবের পক্ষে অসম্মানের, প্রচন্ড অসম্মানের, কারণ যে নবাব ইতিমধ্যে লড়াই করে জিতেছে, এত বড় একটা জয় লাভ করেছে, তার কিছুদিনের মধ্যেই তাকে সন্ধি করতে হচ্ছে, সমস্ত কিছু ফেরত দিয়ে দিতে হচ্ছে। এটা যথেষ্ট অসম্মানের ছিল এবং ব্রিটিশ কোম্পানি সেখানে অনেক বেশি সুযোগ সুবিধা পেয়ে যায়। ক্রমে ব্রিটিশ কোম্পানি সিরাজ বিরোধী অবস্থান স্পষ্ট হয়ে থাকে। এরপর থেকে ব্রিটিশরা প্ল্যান করতে থাকে কিভাবে হচ্ছে সিরাজউদ্দৌলাকে সরানো যেতে পারে। তার জন্য বিভিন্ন ব্যক্তিকে তারা ঘুষ দেয়। তাদের মধ্যে একজন হচ্ছেন মীর জাফর, তাকে ঘুষ দেওয়া হয় অনেক। এছাড়াও মীর জাফর ছাড়াও, তো মীর জাফরের নাম শুধু আসে কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেক ব্যক্তিকে ঘুষ দেওয়া হয়, তাদেরকে দলে টানা হয়। এইভাবে ফাইনালি যুদ্ধ হয়। পলাশির যুদ্ধ হয় 1757 খ্রিস্টাব্দে গোড়ার দিকে। সিরাজউদ্দৌলার সঙ্গে বিভিন্ন পক্ষের মতবাদ বিবাদ স্পষ্ট হয়েছিল। 1757 খ্রিস্টাব্দে 23শে জুন হয় পলাশির যুদ্ধ। এই ডেটটা ইম্পর্টেন্ট, 23শে জুন 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশির যুদ্ধ হয় এবং ব্রিটিশ কোম্পানির বাহিনী নবাবের বাহিনীকে হারিয়ে দেয়। মীর জাফর সেই যুদ্ধে মূলত নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন। মীর জাফর কে ছিলেন? মীর জাফর এত ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে মীর জাফর ছিলেন হচ্ছে সেই সময় বাংলার বাহিনীর, নবাবের বাহিনীর সেনাপতি, অর্থাৎ সেনা বললে সেনা এগোবে না, এবং মীর জাফর এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে। পুরো সেনা, অধিকাংশ যে সেনা সেটা সম্পূর্ণভাবে দাঁড়িয়ে থাকে। কয়েকজন মাত্র সেনা, অল্প কয়েকজন ব্যক্তি এখানে লড়াই করে এবং সেই যুদ্ধে 1757 খ্রিস্টাব্দের 23শে জুন পলাশির যুদ্ধে নবাবের হার হয় এবং এরপরে নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে দেওয়া হয়। নবাব মীর জাফর এবং পলাশির লুণ্ঠন। পলাশির যুদ্ধের আগে নবাব মীর জাফর তো ছিল সেনাপতি, তাকে অনেক ঘুষ দিয়ে অনেক কিছু করা হয় যে সে যেন লড়াই না করে, এরকম বলা হয়। এবং তাকে এটাও বলা হয় যে যদি ব্রিটিশরা পলাশির যুদ্ধে জয়লাভ করে তাহলে মীর জাফরকে নবাব করা হবে। তো সেই রকম ভাবে মীর জাফরকে নবাব বানিয়ে দেওয়া হয়। পলাশির যুদ্ধের পর রবার্ট ক্লাইভ মীর জাফরকে বাংলার নবাব নির্বাচিত করেন। তো এরপরে হয় মীর জাফর নবাব। তার বিনিময়ে মীর জাফরের সঙ্গে ব্রিটিশ কোম্পানির কতগুলো চুক্তি হয়েছিল। সেই চুক্তি মোতাবেক বাংলায় ব্রিটিশ কোম্পানির অবাধ বাণিজ্য চালু হয়, পাশাপাশি টাকা তৈরির অধিকার তারা লাভ করে। 24 পরগনার জেলায় জমিদারি এবং সেখান থেকে প্রাপ্ত রাজস্ব দিয়ে সামরিক খরচ মেটানোর অধিকার কোম্পানিকে দেওয়া হয়। এছাড়া মুর্শিদাবাদের নবাবের দরবারে একজন ব্রিটিশ প্রতিনিধি নিযুক্ত হয়। কলকাতার উপর নবাবের যাবতীয় অধিকার নষ্ট হয়ে যায়। প্রথম পায় কি? প্রথম হচ্ছে প্রচুর টাকা পায়। মীর জাফর প্রচুর পরিমাণ টাকা রবার্ট ক্লাইভকে দেয়। সেকেন্ড হচ্ছে অবাধে বাণিজ্য করার যে সুযোগ সেটা পেয়ে যায়। টাকা তৈরি করার, থার্ড হচ্ছে টাকা তৈরি করার অধিকার কোম্পানি লাভ করে। 24 পরগনার জমিদারি লাভ করে। এছাড়া এই মুর্শিদাবাদের নবাবের দরবারে একজন ব্রিটিশ প্রতিনিধি নিযুক্ত হয়, অর্থাৎ নবাব কি কাজ করছে সমস্ত কিছু এই প্রতিনিধি দেখবে। সে গিয়ে খবর পাঠাবে কাকে? ব্রিটিশদেরকে, রবার্ট ক্লাইভকে। অর্থাৎ শাসন বিষয়ে মীর জাফরের কোনো ভূমিকাই ছিল না। তাকে শুধুমাত্র একজন জাস্ট সিংহাসনে বসানো হয়, তার সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়। নামেই নবাব, কিন্তু তার কোনো অধিকার ছিল না। এবং শুধু তাই নয়, কলকাতা জায়গাটাও ব্রিটিশদের হাতে চলে যায়। বস্তুত নবাব মীর জাফরকে সহায়তা করার বিনিময়ে ব্রিটিশ কোম্পানি অবাধে সম্পদ হস্তগত করতে থাকে। প্রচুর লুট করা হয়, প্রচুর টাকা মীর জাফরের কাছ থেকে জোর করে করে নিয়ে নেওয়া হয়। তো পলাশী যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,77,00,000 টাকা, সেই সময়ের ভিত্তিতে এই টাকাটা অনেক বড় একটা অ্যামাউন্ট, প্রচুর বড় একটা টাকা, সেটা কোম্পানি পেয়ে যায়। তার উপর এটা তো গেল শুধু কোম্পানি পাচ্ছে, তার উপরে রবার্ট ক্লাইভ পাচ্ছে, উঁচু পদাধিকারী যারা ছিল, যারা কোম্পানির বড় বড় পদাধিকারী ছিল, তারাও টাকা পাচ্ছে। প্রচুর টাকা মীর জাফরকে দিতে হয়, যার ফলে কি হয়? বাংলার রাজকোষ পুরো শূন্য হয়ে যায়। সব মিলিয়ে কোম্পানির পলাশী যুদ্ধের প্রায় 3 কোটি টাকা সম্পদ মীর জাফর থেকে আদায় করে ব্রিটিশ কোম্পানি। এবং 3 কোটি টাকা শুনে আজকের ভিত্তিতে কম মনে হতে পারে, কিন্তু সেই সময়ের ভিত্তিতে প্রচুর বড় একটা অ্যামাউন্ট, 3 কোটি টাকা। ঠিক আছে, তো কোষাগার এর ফলে নিঃস্ব হয়ে গেছিল। ওকে, 1760 খ্রিস্টাব্দে শুরুর দিকে রবার্ট ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যান এবং সেই সময় ব্রিটিশ কোম্পানির আরেক কর্তব্য ব্যক্তি মীর জাফরকে ক্ষমতা থেকে সরাতে উদ্যোগী হয়। অ্যাকচুয়ালি কি হয়েছিল? মীর জাফরের কাছ থেকে এত টাকা নেওয়া হয়েছিল এবং তার ক্ষমতা এতটাই কেড়ে নেওয়া হয়েছিল, একসময় মীর জাফরও বুঝতে পারে যে এই সিংহাসনে বসে তার কোনো লাভ হচ্ছে না। সে ভেবেছিল সে বাংলার নবাব হবে, খুব ক্ষমতা হবে। অ্যাকচুয়ালি সে সব থেকে বঞ্চিত হয়। তখন মীর জাফরও কি করে? ইংরেজদের বিরুদ্ধে করতে শুরু করে,
ষড়যন্ত্র করতে শুরু করে কিভাবে ব্রিটিশদেরকে বাংলা থেকে তাড়িয়ে দেওয়া যায়। এবং এটা যখন ব্রিটিশরা জানতে পারে তখন মীর জাফরকে ক্ষমতা থেকে ছড়িয়ে দেওয়া হয় এবং সেইখানে মীর কাসিমকে নিয়ে আসা হয়। 1760 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে মীর জাফরকে সরিয়ে তার জামাই মীর কাসিমকে কোম্পানি বাংলার নবাব পদে বহাল করে। এরপরে আমরা যেটা পড়বো পরের দিনের ক্লাসে, সেটা হচ্ছে মীর কাসিম সম্পর্কে, বক্সারের যুদ্ধ সম্পর্কে। তো এই অবধি যদি তোমাদের ক্লাস ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করো। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নাও, এরকম ভিডিও আমি পরপর দিতে থাকবো এবং অলরেডি আমি বলে দিয়েছি কবে কবে কোন ক্লাসগুলো দেবো, তোমরা দেখে নিতে পারো এখানে। এবং এর সাথে সাথে এই পুরো ক্লাস কমপ্লিট হয়ে গেলে আমি পুরো পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে রয়েছে, দ্য জিকে একাডেমি সার্চ করলে পেয়ে যাবে। এছাড়া ফেসবুক, ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো। টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তোমাদের যদি কিছু বলার থাকে সেখানে বলতে পারো। কমেন্ট করে জানিও কেমন লাগলো এই ক্লাসটা। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।